নমস্কার বন্ধুগণ। মালদ্বীপের পর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া বইতে দেখা যায়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট ক্যাম্পিং শুরু হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলে কি ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশকে লুটে নিচ্ছে। আর এরই কারণে তারা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট, হ্যাশট্যাগ ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ক্যাম্পিং চালায় এবং তাদের ফলোয়ার্সদেরকে ভারতীয় পণ্য বর্জনের উপদেশ দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি বিএনপি জনসমায়েত, র্যালিতে, এমনকি দেওয়ালে পোস্টার লাগিয়ে ভারতীয় পণ্য বর্জনের এই ক্যাম্পিংকে হাইলাইট করতে শুরু করে। বিএনপি পার্টি ভারতের উপর বিভিন্ন রকমের আরোপ লাগায়, কিন্তু আশ্চর্যের বিষয় এটা কি যেখানে বিএনপি পার্টি ভারতকে শত্রুর চোখে দেখে, সেখানে বাংলাদেশের রুলিং পার্টির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু বলে অভিহিত করে। Well, India is a great friend of Bangladesh. So, India, we consider our next door. কিন্তু হঠাৎ করে বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পিং কেন শুরু হলো? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দাবি কি এটি সাধারণ মানুষের দ্বারা পরিচালিত আন্দোলন। তাহলে সত্যি কি এটি সাধারণ মানুষের দ্বারা পরিচালিত কোনো আন্দোলন, নাকি এই আন্দোলনের পিছনে একটি বড় রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে? তো আসুন বাংলাদেশে এই ভারতীয় পণ্য বর্জনের বিবাদকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। 7 জানুয়ারি 2024 সালে বাংলাদেশে জেনারেল ইলেকশন হয়। আর বাংলাদেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি বিএনপি এই ইলেকশনকে বয়কট করে। ইলেকশন র্যালিতে তারা ইলেকশন বয়কটের ক্যাম্পিং চালায়। বিএনপি পার্টির ক্যান্ডিডেট এই ইলেকশনে অংশগ্রহণ করে না। ইলেকশন ক্যাম্পিংয়ে অল্প মাত্রায় ভায়োলেন্স দেখতে পাওয়া যায়, যেখানে 4 জনের মৃত্যু হয়। ইউএস, কানাডা, রাশিয়া, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আরবিয়ান পার্লামেন্টের অবজারভাররা এই ইলেকশনে উপস্থিত থাকে। অপোজিশনে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি স্লাইড মেজরিটির সাথে ইলেকশন জিতে যায় এবং শেখ হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। 1996 এর পর 2008, 2014, 2018 এবং 2024। ঠিক এই সময় ভারত মালদ্বীপ বিবাদ চরম সীমাতে ছিল। ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করতে শুরু করে। ইন্ডিয়ান ট্রাভেল এজেন্সি মালদ্বীপের ট্রিপ ক্যান্সেল করতে শুরু করে। আর এই ব্যাপারে আমি এই ভিডিওতে বিস্তারে আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা চেক করতে পারেন। টপিকে ফিরে এলে, নভেম্বর 2023-এ মালদ্বীপসে জেনারেল ইলেকশন হয়। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন কি বাংলাদেশের বয়কট ট্রেন্ডে মালদ্বীপসের ইলেকশন নিয়ে কেন আলোচনা করছি। তো কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন কি মালদ্বীপসের এই ইলেকশন বাংলাদেশের এই বয়কটে কি রকম ভাবে প্রভাব ফেলে। নভেম্বর 2023-এ মালদ্বীপসে জেনারেল ইলেকশন হয়। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু 2023 ইলেকশন ক্যাম্পিংয়ে মালদ্বীপস প্রবাসীর মনে ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তোলে। যদিও মালদ্বীপস যখন যখন বিপদে পড়েছে, ভারত সবার প্রথম এগিয়ে আসে সাহায্যের জন্য। সেটা 2004-এর সুনামি হোক বা 2014-র জল সংকট হোক। এরপরেও চায়নার ইনফ্লুয়েন্সে মোহাম্মদ মুইজু ইলেকশন ক্যাম্পিংয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পিং চালায়। আর ধীরে ধীরে পুরো মালদ্বীপসেই এই ইন্ডিয়া আউট সেন্টিমেন্ট ছড়িয়ে পড়ে। আর এরই কারণে পিপল ন্যাশনাল কংগ্রেস পিএনসি ইলেকশন জিতে যায়। এরপর পিপল ন্যাশনাল কংগ্রেস পিএনসি এবং প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপস পিপিএম কোলিশন করে মালদ্বীপসে সরকার গঠন করে। আর এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে মোহাম্মদ মুইজু মালদ্বীপসের প্রেসিডেন্ট হয়ে ওঠে। আর মালদ্বীপসের এই অ্যাক্টিভিটিকে দেখার পর বাংলাদেশে গভর্নমেন্ট বিরোধী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট ক্যাম্পিং চালাতে শুরু করে এবং তাদের ফলোয়ার্সদেরকে ভারতীয় পণ্য বর্জনের উপদেশ দেয়। আর ধীরে ধীরে সাধারণ মানুষ এই ক্যাম্পিংয়ে যুক্ত হতে শুরু করে। আর লন্ডন থেকে এই ইন্ডিয়া আউট ক্যাম্পিংকে অপারেট করা হয়। জিয়াউর রহমান এবং খালিদা জিয়ার পুত্র ওরফে বিএনপি পার্টির চেয়ারম্যান তারিক রহমান লন্ডনে বসে এই ইন্ডিয়া আউট সেন্টিমেন্টকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। আর এরপর বিএনপি পার্টির সাইবার উইং অ্যাক্টিভ হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়াতে অনবরত ইন্ডিয়া আউট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ক্যাম্পিং চালাতে শুরু করে। এরপর বিএনপি পার্টির মেম্বাররা
র্যালিতে এমনকি দেওয়ালে পোস্টার লাগিয়ে এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ক্যাম্পিংকে হাইলাইট করতে শুরু করে। দীর্ঘ 18 বছর ধরে বিএনপি পার্টি ক্ষমতার থেকে দূরে সরে থাকার কারণে বাংলাদেশে নিজেদের আধিপত্য হারাতে শুরু করে। আর এরই কারণে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ব্যবহার করে বাংলাদেশে নিজেদের আধিপত্যকে ফিরে পাওয়ার জন্য। আর এরই কারণে বিএনপি পার্টি ভারতের উপর বিভিন্ন রকমের আরোপ লাগায় কি ভারত বাংলাদেশের শত্রু। আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য ভারত বাংলাদেশের ইলেকশনে হস্তক্ষেপ করেছে, যদিও ফরেন অবজারভারের উপস্থিতিতে বাংলাদেশে ইলেকশন হয়। অস্ট্রেলিয়ান অবজারভার শৌকত মুসলমানে বলেন কি ফ্রি প্রসেসে ফেয়ারলেসলি ইলেকশন হয়, যদিও কয়েকটি বুথে ভোটারের সংখ্যা কম ছিল, তার কারণ অপোজিশনে কোনো ক্যান্ডিডেট ছিল না। যেখানে আওয়ামী লীগের গভর্নমেন্ট ভারতকে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু বলে অভিহিত করে, সেখানে বিএনপি পার্টি ভারতকে শত্রুর চোখে কেন দেখে? তো এর কারণ লুকিয়ে আছে বিএনপি পার্টির রাজনৈতিক ইতিহাসে। শুরুর থেকেই বিএনপি পার্টি রিলিজিয়াস এক্সট্রিমিজম, ভায়োলেন্স, পলিটিক্যাল মার্ডার, টেরোরিস্ট অ্যাক্টিভিটি এবং সেপারেশনকে সাপোর্ট করে। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে। এরপর বাংলাদেশের জেনারেল ইলেকশনে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ইলেকশন জিতে যায় আর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়। বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে ভারত এবং রাশিয়া একটি বড় ভূমিকা পালন করে। আর এরই কারণে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার বন্ধু হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমান একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলেন। উনি বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ বানাতে চেয়েছিলেন। আর এরই কারণে ধর্মের উপর ভিত্তি করে যে সমস্ত পলিটিক্যাল পার্টি তৈরি হয়, সেই সমস্ত পলিটিক্যাল পার্টির উপর উনি ব্যান লাগিয়ে দেয়। উনি জামাতে ইসলামের উপর ব্যান লাগিয়ে দেয়। আর এরপর সেকুলারিজমের উপর ভিত্তি করে বাংলাদেশের কনস্টিটিউশনকে বানানো হয়। 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার পরিবার সমেত মেরে ফেলা হয়। আর এই হত্যাকাণ্ডে ওনার 2 মেয়ে বেঁচে গিয়েছিলেন, শেখ হাসিনা এবং শেখ রাহানা, যারা সেই সময় জার্মানিতে ছিলেন। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন আর্মি মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান পরাধীন বাংলাদেশে পাকিস্তানের টপ মিলিটারি অফিসার ছিলেন। মুজিবুর রহমানের মৃত্যুর পর জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। আর এরপর বাংলাদেশে মিলিটারির ডিক্টেটরশিপ চালু হয়। আর উনি বাংলাদেশের কনস্টিটিউশন থেকে সেকুলারিজম শব্দটিকে গায়েব করে দেয়। 1978 সালে জিয়াউর রহমান বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির স্থাপনা করে। আর মিলিটারির ডিক্টেটরশিপে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার থেকে দূরে সরে যায়। অন্যদিকে যে দেশের মিলিটারিরা লক্ষ লক্ষ বাংলাদেশিকে হত্যা করে দেয়, কয়েক লক্ষ বাংলাদেশি মহিলাকে রেপ করে দেয়, মিলিটারির ডিক্টেটরশিপে বাংলাদেশ সেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে নেয়। এরপর বাংলাদেশে রিলিজিয়াস অ্যাক্টিভিটি বাড়তে শুরু করে। ফ্রিডম ফাইটার সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্টদের উপর নির্মমভাবে অত্যাচার শুরু হয়ে যায়। 1990 সালে মিলিটারি ডিক্টেটর হুসেন মোহাম্মদ আরশাদ তার পদের থেকে ইস্তফা দিয়ে দেয়। আর এরপর বাংলাদেশে পুনরায় সিভিলিয়ানস রুল চালু হয়। 1991 সালে বাংলাদেশে কনস্টিটিউশনের 13 অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্ম করা হয়। এর অর্থ কি জেনারেল ইলেকশনের 90 দিন আগে রুলিং পার্টির গভর্নমেন্টকে ডিসলভ করে দেওয়া হবে। আর এরপর কেয়ারটেকার গভর্নমেন্ট বানানো হবে, যেটি ওই দেশের জুডিশিয়ারি সিস্টেম চালাবে। 90 দিন ধরে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের পার্লামেন্টকে পরিচালনা করবে। আর এরপর ইলেকশনের রেজাল্ট হওয়ার পর পুনরায় নূতন ক্যাবিনেট বানানো হবে। আর এই কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধানে 1991 সালে প্রথমবার জেনারেল ইলেকশন হয়। আর এই জেনারেল ইলেকশনে বিএনপি পার্টি ইলেকশন জিতে যায়। এরপর জিয়াউর রহমানের স্ত্রী খালিদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। পর 1996 সালের জেনারেল ইলেকশনে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ইলেকশন জিতে যায় এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। 2001 সালের জেনারেল ইলেকশনে পুনরায় বিএনপি পার্টি ক্ষমতায় আসে আর খালিদা জিয়া দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। এরপর বাংলাদেশে টেরোরিস্ট অ্যাক্টিভিটি বাড়তে শুরু করে। 21 আগস্ট 2004 সালে অপোজিশন পার্টির নেত্রী শেখ হাসিনা একটি র্যালিতে টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে কম করার জন্য স্পিচ দিতে থাকে। ঠিক ওই সময় হারকাত উল জিহাদি আল ইসলামী টেরোরিস্ট গ্রুপ শেখ হাসিনার উপর গ্রানাইট দিয়ে হামলা করে দেয়। এই দুর্ঘটনাতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যায়,
কিন্তু এই দুর্ঘটনাতে 24 জনের মৃত্যু হয় এবং 400 জন আহত হয়। এরপর 2006 সালে খালেদা জিয়ার টার্ম শেষ হয় এবং 2 বছর ধরে বাংলাদেশে ইলেকশন হয় না। কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের পার্লামেন্টকে চালায়। এরপর 2008 সালে ওই গ্রানাইড অ্যাটাকের ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট সামনে আসে। আর ওই অ্যাটাকের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। 2008 সালে বাংলাদেশ কোর্ট তারিক রহমানকে লাইফ টার্মের জন্য জেলের সাজা শোনায়। আর এরই কারণে 2008 সালে তারিক রহমান মেডিকেল ট্রিটমেন্টের নামে বাংলাদেশ থেকে লন্ডন পালিয়ে যায়, আর যেখান থেকে কখনো আর বাংলাদেশে ফেরে না। 2008 সালের জেনারেল ইলেকশনে আওয়ামী লীগ ইলেকশন জিতে যায় এবং শেখ হাসিনা দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। 2011 সালে শেখ হাসিনা বাংলাদেশের কনস্টিটিউশনের 15 অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে অ্যাবলিশড করে দেয়। এরপর 2014 সালের ইলেকশনে বিএনপি পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বানানোর দাবি করে, কিন্তু কনস্টিটিউশনের উপর ভিত্তি করে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে অ্যাবলিশড করে দেওয়ার কারণে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্ম করে না। আর এরই কারণে 2014 সালে বিএনপি পার্টি ইলেকশন বয়কট করে এবং বিএনপি পার্টির মেম্বাররা ইলেকশনে অংশগ্রহণ করে না। অপোজিশনে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি স্লাইড মেজরিটির সাথে ইলেকশন জিতে যায় আর পুনরায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। এরপর বিএনপি পার্টি চিন্তা করে কি যদি 2018 ইলেকশনে বিএনপি পার্টি অংশগ্রহণ না করে তো তাহলে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি পুনরায় ইলেকশন জিতে যাবে আর ধীরে ধীরে বাংলাদেশে বিএনপি পার্টির অস্তিত্ব হারিয়ে যাবে। আর এরই কারণে খালেদা জিয়া 2018 সালের ইলেকশনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জিয়া ওরফাঙ্গে ট্রাস্ট করাপশনের কেসে খালেদা জিয়া এবং তার ছেলে তারিক রহমানকে বাংলাদেশের কোর্ট 17 বছরের জন্য জেলের সাজা শোনায়। আর এরপর খালেদা জিয়াকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। তারিক রহমান লন্ডনে থাকার কারণে এই কেসের থেকেও বেঁচে যায়। 2018 সালের ইলেকশনে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে। এরপর বিএনপি পার্টি বলে কি 2024 সালের জেনারেল ইলেকশনে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট না বানানো হয় তো তারা পুনরায় 2024 সালের ইলেকশনকেও বয়কট করবে। আর এরই কারণে বিএনপি পার্টি 2024 সালের ইলেকশনকে বয়কট করে। প্রতিপক্ষে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি 2024 ইলেকশনে স্লাইড মেজরিটির সাথে ভোটে জিতে যায়। আর এরপর শেখ হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। বিএনপি পার্টির চেয়ারম্যান তারিক রহমান 2008 সালের থেকে লন্ডনে বসে আছে। খালেদা জিয়া ঢাকা সেন্ট্রাল জেলে। বিএনপি পার্টি ইলেকশনে অংশগ্রহণ করে না। এরপর বিএনপি পার্টির দাবি কি ভারত বাংলাদেশের ইলেকশনে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য। তাই বিএনপি পার্টির নেতৃত্বে বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ট্রেন্ড শুরু হয়, যেখানে সরকার বিরোধী ইনফ্লুয়েন্সারদের দাবি কি এই বয়কট ট্রেন্ড বড় মাত্রায় সফল হতে চলেছে। সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের স্টেটমেন্ট অনুযায়ী ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। গুণগত মান ভালো হয়, দিন দিন ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। রাস্তাঘাটে যানজট বাজে, আমরা মনে করেন যে ইন্ডিয়ায় মাল এক্সপোর্ট করতে পারি না সময় মতো। আর এর থেকে এটি স্পষ্ট হয় কি ভারত বাংলাদেশের ট্রেড আরো স্ট্রং হতে চলেছে। 2010 সালের পর ভারত বাংলাদেশকে $7 বিলিয়ন লাইন অফ ক্রেডিট সাপ্লাই করে। বাংলাদেশের 25% ইলেকট্রিসিটি ভারত সাপ্লাই করে। প্রতি বছর প্রায় 25 লক্ষ বাংলাদেশি ভারতে আসে মেডিকেল ট্রিটমেন্ট করানোর জন্য। 2023 সালে বাংলাদেশ ভারতকে খুলনা এবং মোংলা পোর্টের অ্যাক্সেস দিয়ে দেয়। আর ভারতকে এই দুই পোর্টের অ্যাক্সেস দেওয়ার কারণে বাংলাদেশ ভারতের থেকে বড় মাত্রায় ট্যাক্স রেভিনিউ কালেক্ট করে। 2011 পর থেকে ভারত বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ডিউটি ফ্রি ট্রেড করার অ্যাক্সেস দিয়ে দেয়। আর এরপর বিএনপি পার্টি আরোপ লাগায় কি ভারত বাংলাদেশকে লুটে নিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রভার্টি রেট ডিক্লাইন করতে শুরু করে। বাংলাদেশে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। 2026 সালে বাংলাদেশ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির স্ট্যাটাস থেকে বাইরে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ একটি মিডল ইনকাম স্টেটে পরিণত হবে।
শুরুর থেকে বিএনপি পার্টি ভারত বিরোধী মনোভাব নিয়ে এগিয়ে আসে, আর দীর্ঘ 18 বছর ধরে ক্ষমতার থেকে দূরে থাকার কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে একটি টুল কিট হিসাবে ব্যবহার করে বাংলাদেশে নিজেদের আধিপত্যকে ফিরে পাওয়ার জন্য। আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।